আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের গতিবিদ্যা রিলেটেড একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে মূলত ইজিলি একটা বেসিক ক্লিয়ারিং কোয়েশ্চেন। তো আমি আশা করি সবাই এটা ইজিলি পারবা। জাস্ট প্রশ্নটা বুঝতে পারলেই যে কেউ ইজিলি সলভ করতে পারবা। তো আমাদের প্রশ্নটা কি সেটা দেখা যাক। সমুদ্র পৃষ্ঠ থেকে ১২৫ মিটার উচ্চতায় 30 ms ইনভার্স 1 গতিতে আনুভূমিকভাবে উড়ন্ত একটা প্লেন থেকে একটা ফ্লেয়ার ফেলে দেওয়া হলো। বাতাসের বাধা উপেক্ষা করে ধরে নাও যে বিমানটি তার গতিপথ, গতি ও উচ্চতা পরিবর্তন না করে সমুদ্র পৃষ্ঠে ভূমিতে আঘাত করার সময় প্লেন থেকে ফ্লেয়ার কতদূর অবস্থান করে? তো এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। এবার প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র রাখতে পারি। এই কোশ্চেন যখন আমরা গতিবিদ্যার কোশ্চেন অ্যান্সার করবো তখন ফার্স্ট আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে চিত্র রেখে নিব। তাহলে আমাদের ইজিলি কোশ্চেনগুলো অ্যান্সার করা সহজ হবে। তো সেই অনুযায়ী আমরা ফার্স্টে চিত্র রাখি। তো ফার্স্টে যেহেতু বলা সমুদ্র পৃষ্ঠ, ফার্স্টে সমুদ্র পৃষ্ঠ রাখি। তো সেটা হচ্ছে আমাদের একটা সমুদ্র পৃষ্ঠ এবং সেখান থেকে ১২৫ মিটার উচ্চতায় একটা প্লেন চলছে। সেই প্লেনটা আঁকা যাক। এবার ১২৫ মিটার উচ্চতায় আমরা অবশ্যই প্লেনটা ধরবো নাকি? অবশ্যই সবসময় প্লেনটাকে না ধরে বরং সেই প্লেনে যে ভর কেন্দ্র আছে সেই ভর কেন্দ্রকে বিবেচনা করবো। তো সেই ভর কেন্দ্র একটা ছোট একটা বিন্দুতে আমি এখানে অবস্থান করাই। এটা হচ্ছে সেই প্লেনের সেই ভর কেন্দ্রটা এবং সেই প্লেনটা কিভাবে চলছে? 30 ms ইনভার্সন গতিতে আনুভূমিকভাবে। আনুভূমিকভাবে বলতে আমরা কি বুঝতে পারি? অর্থাৎ এখানে যে সমুদ্র পৃষ্ঠটা আছে সেটা ঠিক সমান্তরালে। সেটা হচ্ছে আনুভূমিকভাবে আমরা ধরে নিলাম আনুভূমিকভাবে একটা প্লেন থেকে একটা ফ্লেয়ার ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্লেনের গতিবেগ দেওয়া আছে আমাদের এখানে। প্লেনের গতিবেগটা আমরা ধরে নিই ভি অফ পি প্লেন সমান 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্লেনের গতিবেগ এবং তাদের মধ্যে যে উচ্চতা দেওয়া আছে h সমান 1 to 5 মিটার। এটা হচ্ছে আমাদের উচ্চতা এবং আমাদের প্রশ্ন মূলত চাওয়া হয়েছে সেটা সমুদ্র পৃষ্ঠে ভূমিতে আঘাত করার সময় প্লেন থেকে ফ্লেয়ার কতদূর অবস্থান করবে। অর্থাৎ এই প্লেনটা যেখানে চলতেছে সেই প্লেন থেকে একটা ফ্লেয়ার ফেলে দেওয়া হয়েছে এবং ফ্লেয়ারটা এই সমুদ্র পৃষ্ঠে আঘাত করছে। সেই আঘাত করার সময় এই প্লেনের ঠিক কতদূর অবস্থান করে ফ্লেয়ারটা, এটা আমাদের মূল প্রশ্ন চাওয়া হয়েছে। তো সেটার জন্য আমরা ভালো করে ফ্লেয়ারের অবস্থানটা খেয়াল করি। হোয়াট ইজ দ্য ফ্লেয়ার? যেহেতু প্লেন এখানে অবস্থান করছে প্লেনের ফ্লেয়ারটা ফেলে দেওয়া হয়েছে, তার মানে ফ্লেয়ারটা ঠিক লম্বভাবে নিচে পড়বে। তবে এখানে একটা প্রবলেম আছে। যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের ফ্লেয়ারটা তখনই লম্বভাবে নিচে পড়বে যখন এখানে বাতাসের বাধা না থাকবে। কারণ কি? আমরা একটা জিনিস মনে হয়, যদি কোনো বস্তু ঠিক সরাসরি নিচে পড়তে যায় তাহলে অবশ্যই তার ডান সাইড থেকে কিংবা বাম সাইড থেকে অবশ্যই তার বাতাসের বাধা আসবে, বিভিন্ন বাধা আসবে এবং তাকে তার লম্বভাবে যে গতিপথটা ছিল সেই গতিপথটা তার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে বাতাস বাধা থাকতে থাকে তাহলে অবশ্যই সেই গতিপথটা পরিবর্তন হয়ে ঠিক এরকম ব্যাক হয়ে যাবে যদি বাতাসের বাধা থাকে। তবে যদি এখানে কোনো বাধা পরিমাণ কোনো কিছু না থাকে তখন আমাদের এই বস্তুর কোনো গতিপথ পরিবর্তন করার জন্য কোনো বাহ্যিক বল নাই, অর্থাৎ কোনো বাধা নাই। সুতরাং এই বস্তু তাহলে তখনই সরাসরি সোজা পড়বে। এবং আমাদের প্রশ্ন ভালো করে খেয়াল করে আমরা দেখতে পাই যেখানে লেখা আছে বাতাসের বাধা উপেক্ষা করে নাও। সুতরাং যেহেতু বাতাসের বাধা নাই সুতরাং যখন ফ্লেয়ারটা ফেলানো হবে সেই ফ্লেয়ারটা ঠিক খাড়া নিচেই পড়বে, কোনোরূপ গতিপথ পরিবর্তন করবে না। কিন্তু যদি এখানে বাতাসের বাধা থাকতো তখন আমাদের অবশ্যই আরেকটা কেস যেটা বললাম গতিপথ পরিবর্তন হতে পারতো। তবে এখানে সেটা পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো বাতাসের বাধা নাই। তুমি আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের ফ্লেয়ারের বেগ যেটা সরাসরি প্লেন থেকে নিচে পড়বে। এবার এখানে আমাদের প্লেন থেকে নিচে পড়ার জন্য ফ্লেয়ার সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নেই। তবে খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখানে বলা হয়েছে যে একটা ফ্লেয়ার ফেলে দেওয়া হয় এবং যখনই কোনো বস্তু আমরা ফেলে দেওয়া হয় সম্পর্কে জানবো তখনই আমরা ধরে নিব ওই বস্তুর আদিবেগ সর্বদাই জিরো। অর্থাৎ আমাদের এই ফ্লেয়ারটার যে বেগটা আছে অর্থাৎ ইউ অফ ফ্লেয়ার সমান সমান আমরা 0 ms ইনভার্স 1 ধরে নিব, 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ফ্লেয়ারের আদিবেগ। এবং যেখানে এটা যে প্লেনটা রয়েছে এই প্লেনের আদিবেগ, আমাদের প্লেনের বেগ হচ্ছে বি অফ পি এবং ফ্লেয়ারের বেগ হচ্ছে ইউ অফ এফ সমান 0 ms ইনভার্স 1। এবার এখানে আরেকটা প্রশ্ন চিন্তা, এবার যে ফ্লেয়ারটা চলছে সেটা কি সমতরণে চলছে নাকি সমবেগে চলছে? যেহেতু কোনো বস্তু নিচে পড়ে তখন সেক্ষেত্রে সেটা জি কাজ করতেছে, সেই কারণে আমাদের অবশ্যই সেটার ক্ষেত্রে ত্বরণ ত্বরণ কাজ করে এবং সেটা বেগ বৃদ্ধি পায়। সুতরাং এখানে একটা শেষ আদিবেগ যেটা শেষ বেগ অবশ্যই ভিন্ন হবে। তবে যে প্লেনটা যেখানে কাজ করতেছে প্লেনটা যেহেতু আনুভূমিকভাবে কাজ করতেছে এবং এখানে প্রশ্নে বলে আছে প্লেনের কোনো গতিপথ পরিবর্তন হয় নাই, গতি পরিবর্তন হয় নাই, উচ্চতা কোনো কিছু পরিবর্তন হয় নাই, প্লেনটা যেভাবে আছে ঠিক সেভাবেই সামনে আগে যেতেছে। সুতরাং আমাদের এখানে অবশ্যই প্লেনের বেগটাকে সমবেগ ধরে নিব। তবে অনেকে এখন চিন্তা করতে পারো যে প্লেনের উপরে তো অবশ্যই ত্বরণ কাজ করতে পারে, অভিকর্ষ ত্বরণ। আমরা সেটাকে বিবেচনা করবো না, কারণ এখানে আমরা বলেই দিছি যে এখানে গতি পরিবর্তন কোনো কিছু পরিবর্তন করতেছে না। সুতরাং সেক্ষেত্রে আমরা সমবেগ এখানে ধরে নিছি। কিন্তু যদি এখানে এই ইনফরমেশন না বলা থাকতো যে গতিপথ গতি উচ্চতা পরিবর্তন না করে, তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে প্লেনের ত্বরণ অন্যরকম হতো, প্লেনের বেগের মানও তখন ভিন্ন হতো, তখন সমতরণ কিংবা অন্য কোনোভাবে প্লেনটা কাজ করতো। কিন্তু যেহেতু কোনো ইনফরমেশন বলা আছে যে প্লেন সমবেগে, সেটা আমরা এখানে সমবেগ ইউজ করবো। দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের মূল ক্লিয়ারেন্স। এবার তাহলে আমাদের যতটুকু ইনফরমেশন সব দেওয়া খতম। এবার তাহলে আমাদের মূল প্রশ্ন যাওয়া যাক। মূল প্রশ্ন কি বলা হয়েছে? বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমিতে আঘাত করার সময় প্লেন থেকে ফ্লেয়ার কত দূর অবস্থান করে। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে যখন এই ফ্লেয়ারটা সমুদ্র পৃষ্ঠে পড়বে তখন এই ফ্লেয়ার থেকে প্লেনটা কত দূর দূরত্বে অবস্থান করবে। তো অবশ্যই আমরা যখন খেয়াল রাখবো এই প্লেনটা যখন ফ্লেয়ারটা ফালাইছিল প্লেনে তখন ঠিক চলতেছিল, অর্থাৎ প্লেন এখনো চলতেছে। তার মানে ফ্লেয়ার যখন নিচে পড়তেছিল তখন প্লেনও কিছুটা আগে সামনে আগাচ্ছিল, নিচে পড়তেছিল সামনে আগাইতেছিল, ফ্লেয়ার নিচে পড়তেছিল প্লেন সামনে আগাইতেছিল। ঠিক এরকম ভাবেই ফ্লেয়ার যতক্ষণ নিচে পড়বে ঠিক ততক্ষণে প্লেন কত দূর আগাবে, সেই আগানোর পরে এই প্লেনের অবস্থান এবং ফ্লেয়ারের অবস্থানের মধ্যে পার্থক্য কতটুকু হবে সেটা আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্নের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে অনেকে এবার চিন্তা থাকে যে কোন সূত্র ইউজ করবা আর কোন সূত্র ইউজ করবা না, কোনটা আগে ইউজ করবে এত সূত্রের মাঝখানে।
তো সেটার জন্য এই কোশ্চেনটা ভালো একটা এক্সাম্পল হবে তোমাদের জন্য, যেটা কিভাবে ইউজ করো, কোন সূত্র আগে ইউজ করতে হবে। সেটার জন্য আমরা ফার্স্টে প্রশ্ন খেয়াল করি, আমাদের প্রশ্ন কি চাওয়া হয়েছে। ভূমিতে আঘাত করার সময় প্লেন থেকে ফ্লেয়ার কত দূর অবস্থান করবে। যেহেতু আমাদের ফার্স্টেই বলা হয়েছে প্লেন চলতেছে এবং ফ্লেয়ার নিচে পড়ছে, তো ধরে নিলাম এই ফ্লেয়ারটা ততক্ষণ নিচে পড়ে গেছে এবং প্লেনও অবশ্যই একটা দূরত্ব, এখানে আশা করি প্লেনটা অবশ্যই আশা করি প্লেনটা ঠিক এই দূরত্বে অবস্থান করছে এসে বসছে। এবং যেহেতু এখানে আমাদের মধ্যে দূরত্ব চাওয়া হয়েছে, তাহলে কোন দূরত্ব হবে, লম্ব দূরত্ব। অর্থাৎ প্লেনটা যখন ঠিক এখানে আসে, এখানে আসার পরে এই প্লেন থেকে এবং এই ফ্লেয়ারের মাঝখানে কোন দূরত্ব, সেটা অবশ্যই লম্ব দূরত্ব হবে। এই লম্ব দূরত্বের মানটা আমাদের এখানে চাওয়া হয়েছে এবং ভালো করে খেয়াল করে দেখতে পাই যে প্লেনের এই লম্ব দূরত্বটা আমাদের দেখতে ঠিক একটা গাণিতিক একটা জ্যামিতির মতো, যেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের আমাদের উচ্চতার মানটা দেওয়া আছে এবং এই অতিভুজের মানটা চাওয়া হয়েছে, এবং এই ভূমির মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ইজিলি অ্যান্সার বের করতে পারবো পিথাগোরাস সূত্র ব্যবহার করে। অর্থাৎ ভালো করে খেয়াল করতে পারি যে আমরা ফার্স্ট একটা সূত্র পেয়ে গেছি, আমাদের এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কেননা যখন আমাদের লম্ব দূরত্ব বের করতে বলা হয়েছে, আমাদের উচ্চতা দেওয়া হয়েছে কিন্তু ভূমি মানটা বের করতে পারলেই আমাদের মানটা বের হয়ে যাবে। তো ফার্স্টে সেটার জন্য আমাদের এই ভূমি মানটা বের করতে হবে। পিথাগোরাস দেন ভূমি মানটা কিভাবে বের করতে পারি সেটা খেয়াল করি। আমরা অবশ্যই ফার্স্টে বলছি যে প্লেনটা সমবেগে চলতেছে এবং সমবেগের ক্ষেত্রে আমাদের সবারই একটা সূত্র জানা আছে। এই ভূমির মানটা যদি আমরা x বিবেচনা করি, এই ভূমির মানটা ধরলাম x, তাহলে সমকোণী সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র একটাই এবং সেটা আমাদের আসলে সবাই জানা আছে। সেটা হচ্ছে যদি x ধরি, x সমান v ইন্টু টি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সমদ্রুতিতে চলমান, সমবেগে চলমান একটা বস্তু অতিক্রান্ত দূরত্বের সূত্র, যেখানে আমাদের x এর মানটা বের করতে হবে। v এর মান তো দেওয়া আছে 30 ms ইনভার্স 1 এবং t এর মানটা দেওয়া নাই। এবার আমাদের খেয়াল করতে পারলে এই t এর মানটা বের করতে হবে। t এর মানটা কিভাবে বের করি, এবার আমাদের চিন্তার সমস্যা হচ্ছে t এর মান বের করা। এবার t এর মান কিভাবে বের করা যায়, আমরা ভালো খেয়াল করতে পারি। এই প্লেনটা যতক্ষণ অতিক্রান্ত করছে, এই অতটুকু অতিক্রান্ত হচ্ছে আমাদের এই ফ্লেয়ারের আদি অবস্থান থেকে নিয়ে সমুদ্র পৃষ্ঠে পড়া পর্যন্ত সময়। অর্থাৎ ফ্লেয়ার তার আদি প্লেন থেকে সমুদ্র পৃষ্ঠে যতক্ষণ পড়ছে ঠিক ততক্ষণই হচ্ছে আমাদের এই প্লেনের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ফ্লেয়ারটা সমুদ্র পৃষ্ঠে পড়তে কতক্ষণ লাগছে সেটা আমরা বের করি। সেটার জন্য আমরা এই ফ্লেয়ারের সময়টা আমাদের বের করতে হবে। ফ্লেয়ারের সময়টা কিভাবে বের করা যায়, এটার জন্য আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে। সেই সূত্রটা কি, এটার জন্য আমরা খেয়াল করতে কি ইনফরমেশন দেওয়া আছে ফ্লেয়ারের, আমাদের এস দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে এবং টি এর মান বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারি। এবং এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি, যেহেতু ফ্লেয়ারটা নিচে পড়তেছে অবশ্যই আমাদের জি এর মানটাও দেওয়া আছে। জি সমান 9.8 ms ইনভার্স 2 n বাই s স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের এই জি এর মানটা আমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ছোট হাতের জি। আমাদের জি এর মানটা দেওয়া আছে। এবার খেয়াল করে আমাদের দেখা যায় সময় বের করতে আমাদের তিনটা ইনফরমেশন দেওয়া আছে এবং আমাদের কোন সূত্র ইউজ করতে পারি। আমাদের আশা করি সময় যে গতিবিদ্যার চারটা সূত্র আমাদের সবাই আশা করি মুখস্থ আছে, সেটা হচ্ছে কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, h সমান ut প্লাস 1/2 হাফ at স্কয়ার, দেন ভি সমান u প্লাস at, এন্ড দেন হচ্ছে s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এবার কোন সূত্র ইউজ করতে পারি, চারটার মধ্যে আবার কোন সূত্র আমরা ইউজ করবো সেটা আমরা চিন্তা করছি। এবার খেয়াল করি আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে, ইউ এর মান জি মান এসে দেওয়া আছে। যদি আমরা ফার্স্ট সূত্র ইউজ করতে যাই ভি, সেটার জন্য আমাদের কি মান লাগে, ভি এর মান থাকা লাগে, ইউ লাগে, এ লাগে, এস লাগে। এর মধ্যে আমাদের এস এর মান দেওয়া আছে, এর মানটা আমরা অবশ্যই এটাকে আমরা অন্যভাবে লিখি, জি লিখি, এইচ এর মান লিখি। সো জি এইচ এন্ড দেন এখানে এর জায়গায় জি বসাই দেই, এখানেও এর জায়গায় জি বসাই দিই। এবার আমাদের ইউ এর মান আছে, জি এর মান আছে, এইচ এর মান দেওয়া আছে। কিন্তু যদি আমরা এই সূত্রটা ইউজ করি ফার্স্ট সূত্রটা, তাহলে আমরা কি করি, আমরা কিসের মান পাবো, ভি এর মান পাবো, শেষ বেগের মান পাবো। কিন্তু আমার দরকার কি, টি এর মান, অবশ্যই শেষ বেগ না, সুতরাং আমাদের এই সূত্র ইউজ করা যাবে না, এটা বাদ। এবার আসি লাস্টের সূত্রের ক্ষেত্রে, এখানে কি আছে, এস এর মান, এইচ এর মানও জানা আছে, এইচ এর মান জানা আছে, ইউ এর মান জানা আছে, ভি এর মান জানা নাই, টি এর মানও জানা নাই। সুতরাং দুইটা আননোন ভ্যারিয়েবল, সুতরাং এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না, এটা বাদ। এবার আসি এখানে আমাদের ইউ এর মান জানা আছে, জি এর মান জানা আছে, কিন্তু ভি আর টি এর মান জানা নাই, সুতরাং এটা ইউজ করা যাবে না। তার বাকি আছে কোনটা, এই শেষের এই সূত্রটা, এইচ সমান ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, যেখানে আমরা খেয়াল করতে পারি এইচ এর মান জানা আছে আমাদের, ইউ জানা আছে, টি জানা নাই, জি জানা আছে, টি জানা নাই। অর্থাৎ আমাদের একটা আননোন ভ্যারিয়েবল এবং আমাদের কোনটা লাগবে, টি লাগবে। সুতরাং আমাদের পারফেক্টলি এই একটা সূত্র আমরা ইউজ করবো। আমি আশা করি তাহলে সবাই বুঝতে পারছো যারা কোন সূত্র ইউজ করতে পারি। এভাবেই আমরা যখন একটা সহজে বুঝতে পারবো যে কোন সূত্র ইউজ করা উচিত, তখন আমরা ধাপে ধাপে উল্টা পথে এগিয়ে আসবো। তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন সূত্র আমাদের কোন পথে আগাবে। তাহলে আমরা ইজিলি একটা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো। তো তাহলে আমাদের অ্যান্সার করা শুরু করা যাক। যেহেতু আমরা সূত্রের মান বুঝতে পারছি, সবকিছু মান বসা দেওয়া যাক। এইচ সমান 1 2 5 সমান ইউ এর মান জানা আছে 0, সুতরাং সম্পূর্ণ এটা 0 বসাই দিই, প্লাস 1/2 ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, অর এখানে টি স্কোয়ার সমান আমরা পাই যে টি স্কোয়ার সমান 25.51 সামথিং। এবং সেক্ষেত্রে আমরা টি এর মান রুট করার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে টি সমান 5.05।
এটা হচ্ছে আমাদের টি এর মান, টি সমান সমান 5.05 সেকেন্ড, অর্থাৎ এই ফ্লেয়ারটা ঠিক নিচে পড়তে আমাদের 5.05 সেকেন্ড সময় লাগবে। অ্যান্ড দেন আমাদের এখানে সেই টি এর মানটা বসাই দিই এবং এক্স এর মানটা বের করে ফেলি। আমাদের সেই এক্স এর মানটা হচ্ছে কি, বি এর মান হচ্ছে 30 ইন্টু টি এর মান হচ্ছে 5.05, অ্যান্ড দেন এই এক্স সমান সমান আমরা বলতে পারি কত, 151.5 মিটার। এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এবার আমাদের এক্স মান বের করা হয়ে গেছে এবং আমাদের এইচ এর মান জানা আছে। তাহলে আমরা যে ফার্স্টে যেটা বলছিলাম পিথাগোরাস সূত্র ইউজ করতে পারলে আমাদের অতিভুজের মানটা বের হয়ে যাবে এবং আমাদের সেই প্রাপ্ত লম্ব দূরত্ব যেটা বলতে চাওয়া হয়েছে, লম্ব দূরত্বটা আমাদের বের করা হয়ে যাবে। তো সেই লম্ব দূরত্বটাকে আমরা কি আর হিসেবে ধরে নিই, লম্ব দূরত্ব আর ধরি এবং দেন সেখানে আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখি। দেন এই আর স্কোয়ারের মানটা বের করি, আর সমান সমান আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 151.5, সেটার হোল স্কোয়ার 151.5 whole square and then 125 সেটার হোল স্কোয়ার। সামনের অংশটা বাদ দিয়ে দিই, এটা হচ্ছে তাদের হোল স্কোয়ার। অ্যান্ড দেন তাদের রুট ওভার যোগফল করলে আমাদের আর এর মান যেটা পাই সেটা হচ্ছে, তাদের যোগফল করার পর আর এর মান আমরা যেটা পাই সেটা হচ্ছে 196.41 196.41 মিটার। অর্থাৎ তাহলে আমাদের এই প্রাপ্ত লম্ব দূরত্বের মান হচ্ছে 196.41 মিটার। এটা হচ্ছে আমাদের ফ্লেয়ার থেকে প্লেনের লম্ব দূরত্ব। সেটা হচ্ছে আমাদের আজকে অ্যান্সার 196.41। দ্যাটস অল। আশা করি আজকে সবাই অ্যান্সার বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করতে হবে এবং কিভাবে একটা সূত্র বা একটা সূত্র ইউজ করবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এতটুকু তাহলে আমাদের আজকে ভিডিও। রাখি সবাইকে। আসসালামু আলাইকুম।